ব্যারাকপুর শিউলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিউলি মিলন সমিতির মাঠে বিজেপি নেতা পার্থ ত্রিবেদীর উদ্যোগে অনুষ্ঠিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উৎসব। এই যে আমাদের ১৬৪তম জন্মদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, আমাদের রবীন্দ্রনাথ সম্বন্ধে বলার কিছু নেই। রবীন্দ্রনাথকে সারা পৃথিবীর কবি। আপনার বাংলা কৃষ্টি সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে রবীন্দ্রনাথ যুক্ত হয়ে আছেন এবং রবীন্দ্রনাথকে সামনে রেখে আমরা নিজেরা বাঙালি হিসাবে গর্ববোধ করতে পারি। এবং রবীন্দ্রনাথ চিন্তাধারা চারিদিকে ছড়িয়ে যাক এবং ওনার যে আদর্শ, ওনার যে শিক্ষাধারা, শান্তিনিকেতন উনি যেটা করেছেন, একটা কত দিন আগে উনি এটা করেছেন, এখন আধুনিক সমাজ ওই শিক্ষা ব্যবস্থা মেনে চলছে। রবীন্দ্রনাথের বিকল্প কেউ হতে পারেন না। 48 ঘন্টা আগে যেটা বলা হয়েছিল যুদ্ধ বিরামের জন্য, কিন্তু পাকিস্তান সেটা কোনোভাবেই মানেনি। 3 থেকে 4 ঘন্টার মধ্যেই উল্টে রিটেলিয়েশন করেছে। এক্ষেত্রে দাঁড়িয়ে আজকে যে প্রাক্তন সেনাকর্তারা আসছেন তাদেরকে যে সম্মাননা করা হবে, কি বলবেন এই সম্পর্কে? পাকিস্তান কোনো দিন শুধরাবে বলে আমাদের মনে হয় না। পাকিস্তান যেরম দেশ, তার সেরম মানুষ, তার সেনাকর্তারা এক একজন জিহাদি উগ্রপন্থী, তাদের ক্ষেত্রে এই বেশি বিশ্বাস করা যাবে না। কিন্তু একটা তাদের করা হয়েছে এবং আমরা ভারতের প্রধানমন্ত্রী যেটা বলেছেন, আমাদের ভারতবর্ষের এগেনস্টে যে কোনো আক্রমণকে, সন্ত্রাসবাদী কার্যকলাপকে আমরা ভারতবর্ষের বিরুদ্ধে অ্যাটাক বলে মনে করব। তার উপযুক্ত জবাব যে কোনো সময় তাদের দেওয়া হবে। সেনাপ্রধানরা আসলে তাদের সাথে কি ধরনের আপনারা চিন্তাভাবনা করেছেন? এনারা তাদের জীবনের অনেকটা সময় অতিবাহিত করেছেন সেনাবাহিনীতে। বিভিন্ন জায়গায় ছিলেন, কেউ কার্গিলে ছিলেন, কেউ লাদাখে ছিলেন, সিয়াচিনে ছিলেন, বিভিন্ন সময় দিয়েছেন এবং এনাদের জন্যেই আমরা নিশ্চিতে আজকে দেশে বসবাস করতে পারছি। সেনা আমাদের দেশের সুরক্ষা, সীমাবল সেনা যে বর্ডার আছে, সেই বর্ডারের সুরক্ষা এদের দ্বারা রক্ষিত হচ্ছে। এনাদের সম্মান জানানো সবথেকে আগে প্রয়োজন আমি বলে মনে করি। গতকাল রবিবার আয়োজিত এই অনুষ্ঠান থেকে পহেলগাঁওয়ে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পাশাপাশি ভারতবর্ষের সেনাবাহিনীতে কর্মরত সৈনিক এবং অবসরপ্রাপ্ত সৈনিকদের প্রতিও সংবর্ধনা জ্ঞাপন করা হয়। রবীন্দ্র জয়ন্তী উৎসবের মঞ্চ থেকে এই ধরনের সংবর্ধনা জ্ঞাপন দেশ তথা রাজ্যের মধ্যে এক নজির গড়ে তুলেছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সহ বিজেপির অন্যান্য দলীয় কর্মকর্তারা। অর্জুন সিং নিজে হাতে প্রাক্তন অবসরপ্রাপ্ত সৈনিকদের উত্তরীয় পরিয়ে সম্মান এবং সংবর্ধনা জ্ঞাপন করেন। আজকে এখানে উপস্থিত হয়েছে, তারা সেই সময় থেকে যে সমাজকে দর্শন একটা দিয়েছে, সমাজ দর্শনকে এগিয়ে নিয়ে গেছে। সেই সময় যে কথা বলছেন, আজকেও কিন্তু সেই কাজগুলো, সেই কথাগুলো আমাদের সমাজের মধ্যে হচ্ছে। সেই জন্য সেই মানুষগুলোকে, সেই আমাদের যারা মার্গদর্শন করেছেন প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিনে, আজকে তাদের যখন আমরা কথাগুলো পড়ি বা বুঝি বা শুনি, তখন আমরা মনে করি তারা আজকেও আমাদের মধ্যে বেঁচে আছে। তাই আমি মনে করি যে আমাদের সমাজের মধ্যে সবাইকে আমরা যদি একবদ্ধ করে দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের যারা পূর্বজরা ছিলেন, আমাদের যারা বেশি
মুনিরা ছিলেন। কর্মীবৃন্দ যারা তাদের কর্মজীবনে বিভিন্নভাবে দেশকে রক্ষা করার জন্য নিরন্তর প্রয়াস করে গেছেন, তাদেরকেও এই অনুষ্ঠানে আমরা শ্রদ্ধা জানাবো। আর সবশেষে বলি, আজকের অনুষ্ঠানের সেই উদ্যোক্তা যারা, তার মধ্যে মূল আমরা দেখতে পাচ্ছি, একজনের নাম করলে সকলের নাম তো করা যায় না, কিন্তু তাও মূল আমি দেখতে পাচ্ছি পার্থ ত্রিবেদী। মূলত তারই উদ্যোগে তার অন্যান্য সহকর্মীবৃন্দ। এইবার আমি কাজল কিছু মহাশয়কে আসার জন্য অনুরোধ করছি। এইবার উপস্থিত হচ্ছেন শ্রী দিলীপ বন্দ্যোপাধ্যায় মহাশয়। এবার আমাদের সামনে উপস্থিত হচ্ছেন পিনাকি মণ্ডল মহাশয়। এবার আমাদের সামনে উপস্থিত হচ্ছেন আপনাদের সামনে এমপি আমাদের প্রদীপ নাথকে সম্বোধনা জানাচ্ছেন। তারপর আমরা আমাদের পাড়ার সুকুমার ঘোষ মহাশয়কে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি, ওনাকে সম্বোধনা দেওয়া হবে। এবার আমাদের সামনে আবার সঙ্গীত পরিবেশন করছেন মৃত্যুঞ্জয় কোমল। গ্রহণ ছিল না, সুদর্শন চক্রও ছিল না, ব্রহ্মসও ছিল না, এত সফিস্টিকেটেড মিসাইলও ছিল না। সোলজার্স যুদ্ধ করেছে হ্যান্ড টু হ্যান্ড, সামনাসামনি। হেল্প অফ MiG-21, help of tank, etc. But now, no pilot is required for the drone, automatically কাজ হচ্ছে। আর এখন যে এছাড়াও এদিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে শিউলি গ্রাম পঞ্চায়েতের সাধারণ এলাকার বাচ্চাদের বিভিন্ন গান, নাচ এবং আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানটিকে মনোরঞ্জন করে তোলার পর্ব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের আদ্য বেনারস সঙ্গীত কলা সমিতির কর্ণধার মৃত্যুঞ্জয় গুহ। তিনিও তার গানের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। এই অনুষ্ঠানের একদম শেষ পর্বে পহেলগাঁওতে জঙ্গি আক্রমণ দ্বারা নিহত ২৬ জনের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে ২৬টি মোমবাতি জ্বালান শিউলি গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলারা। ডুরা ডুরা মুরতুলার মাথায় চূড়া, ডুরা ডুরা মুরতুলার মাথায় চূড়া। সাউন্ডটা জোর করো দাদা, সাউন্ডটা জোর করো। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কৃপণ আমি ভিক্ষা করে ফিরেছিলাম গান। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণী এ জীবন পূর্ণ কর, এ জীবন মঞ্চেও সম্মানীয় ব্যক্তিরা উপস্থিত আছেন, উপস্থিত আমাদের এখানকার মেম্বার, সর্বোপরি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন। আজকে অনেকগুলো ইস্যুর উপরে আজকে এই সভা হচ্ছে। প্রথম আমরা
রবীন্দ্র জয়ন্তী যেদিন ছিল সেদিনই যুদ্ধ চলছে। সৈনিকদের ভরণ এদিকে তাকাবেন, তাকাবেন এদিকে, একটু তাকাবেন এদিকে, তাকিয়ে তাকিয়ে এদিকে তাকিয়ে তাকিয়ে করবেন, তাকিয়ে দাদা। এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে এবং দেশের যুদ্ধকালীন পরিস্থিতি প্রসঙ্গে অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা পার্থ ত্রিবেদী এবং ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং কি জানাচ্ছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে, শুনে নেওয়া যাক। পাকিস্তান কোনোদিন শুনবে না, কিন্তু আমাদের প্রথম দিন থেকে ছিল যারা নিরীহ ব্যক্তিকে, আমাদের দেশবাসীদেরকে ধর্ম বলে চিহ্নিত করে করে মেরেছে, তাদেরকে যারা যারা ইনভলভমেন্ট যে জঙ্গি গোষ্ঠীরা করেছে তাদেরকে আমরা তাদের থেকে বদলানো, সেটা আমরা প্রমাণ করে দিয়েছি। পাকিস্তানে ঢুকে তাদের ঘাঁটিগুলো ভেঙে দিয়েছি। তারপরে তখনও বলা হয়েছিল পাকিস্তানকে যে ঝগড়া তোমাদের সঙ্গে নেই, আর তোমাদের জঙ্গিদের বিরুদ্ধে আমাদের লড়াই। কিন্তু পাকিস্তান পরে রিয়েক্ট করলো, নিজে জানেন তো ওখানে জঙ্গিরাই দেশ চালায়, ওখানকার সেনাবাহিনী আর জঙ্গি একই আছে। ওরা যখন রিয়েক্ট করলো, আমাদের দিকে ড্রোন পাঠালো, তখন অ্যাটাক করলো, তখন আমরা তার সঠিক জবাব দিয়েছি। প্রায় 13টা এয়ারবেস ভেঙে দেওয়া হয়েছে। তারপরে ওরা, আপনি জানেন খুব ভালো করে, সারেন্ডার হয়েছে। কেন পাকিস্তানের ক্ষমতা নেই যে আমাদের সঙ্গে লড়াই। আমাদের দেশ সবসময় এটা চেষ্টা করে কি আমরা যুদ্ধ না, শান্তি চাই। আমাদের প্রথম থেকে এই বার্তা, আমাদের যারা আগে যারা দেশ চালান বা দেশের যারা মানুষ আছে, আমরা এটা বিশ্বাস করি সবসময় কি যুদ্ধ না, শান্তি চাই। কিন্তু যখন বাধ্য করেছিল তার জবাব আমরা দিয়ে দিয়েছি। আমরা আশা করি শান্তি থাকবে। যদি শান্তি না থাকে, আমাদের প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে কি কোনো রকম টেরোরিস্ট অ্যাক্টিভিটি আমাদের দেশের বিরুদ্ধে হবে তাহলে একটা ওয়ার, মানে ওয়ারের মতনই থাকবে। আমরা মনে করবো তার আমরা সঠিক। দাদা, মব ড্রিল হওয়ার আগে, মানে হওয়ার পরে যখন কেন্দ্রীয় সরকার থেকে রাজনাথ সিং বললেন যে পশ্চিমবাংলা থেকে পুরোপুরি পাকিস্তানি যারা আছে তাদের রিলিজ দেওয়ার জন্য, রাজ্য সরকার থেকে কোনোরকম তার সক্রিয়তা দেখানো হয়নি। এই বিষয়ে কী বললেও আমরা বের করে দেবো, আপনি চিন্তা করবেন না। রাজ্য সরকার কাউকে লুকালেও পারবে না, কোনো রাজ্য সরকারই পারবে না, বাংলাও পারবে না, কেরলও পারবে না, কেউ পারবে না। আমরা যারা পাকিস্তানি আছে, অনুপ্রবেশকারী বাংলার দেশ থেকে যারা জেহাদিরা এসছে, আমরা এখান থেকে সরাবো। রাজ্যের শাসক দল এখনও পর্যন্ত বিএসএফকে নিয়ে, মৃত জওয়ানদেরকে নিয়ে এবং যেখানে হিন্দু নিধন করা হয়েছিল বিধানদিকে নিয়ে বিভিন্ন রকম বাজে রকম বক্তব্য করেছে। তাদের সম্পর্কে কী বলবেন? রাজ্য সরকারের কুণাল ঘোষ তো অনেক কিছুই বলেছেন। রাজ্য সরকার এই মঞ্চে এইসব না প্রশ্ন করে ঠিক করে বলে দেবো। এইটা মানে নিম্ন রুচির মানসিকতা, শয়তানি মানসিকতা, মানে জিহাদি মানসিকতা ছাড়া এরমভাবে হতে পারে না। মানুষ যে কোনো ধর্মের হতে পারে, তাদের স্বাধীনভাবে মতামত দেওয়ার আছে, শান্তিভাবে সারা পৃথিবীতে বসবাস করার অধিকার আছে। কিন্তু এই জিহাদিরা মানবতার ভাষা বোঝে না। তারা এইভাবে নাম জিজ্ঞেস করে, কেউ কলমা পড়তে পারছে কিনা সেইটা দেখে, তার ফিজিক্যালি চেক আপ করে হিন্দু নিশ্চিত হয়ে তাদের মারা হয়েছে। এইটার জন্যই আজকে পাকিস্তানের সঙ্গে আমাদের ইয়ে হচ্ছে, এবং পাকিস্তানের নির্দেশে, আকাদের নির্দেশেই এইসব ঘটনাগুলো করা হয়েছে। এই ভারতবর্ষের প্রতিটা মানুষের রক্ত আজ ফুটছে। তারা চায় উপযুক্ত জবাব পাকিস্তানকে, যাতে ভবিষ্যতে তারা কোনো রকম এইখানে একটা আলপিন ফেলার যে সাহস না দেখাতে পারে ভারতবর্ষের বর্ডারের মধ্যে। আমাদের কেন্দ্রীয়, আমাদের প্রধানমন্ত্রী যিনি আছেন, তিনি যথেষ্ট কড়া মানুষ, এবং তিনি জানেন আপনারা যে আজকে সিন্ধু জল চুক্তি যেটা হয়েছিল, সেটা 80% জল পাকিস্তানকে দেওয়া হতো, 20% জল আমাদের মানুষরা, আমাদের দেশের মানুষরা গ্রহণ করতেন। সেটা কত অসম চুক্তি ছিল। সেই চুক্তি তিনি বাতিল করেছেন এবং পাকিস্তানের এগেন্স্টে কড়া স্টেপ নিয়েছেন। ভবিষ্যতে পাকিস্তান কোনো মতেই ছাড় পাবে না, যে কোনো তার অপকর্মের উপযুক্ত জবাব দেওয়া।
3 দিনে তো অর্ধেক পাকিস্তান শেষ করে দিয়েছে, তারপরও চীনের মদতে পাকিস্তান আবার যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, কি বলবেন এই বিষয়ে? চীন এইখানে একমাত্র যে আইসিআই যে দেশটাকে ভয় পায় সে হচ্ছে, সাথে আজারবাইজানও সাথ দিয়েছে, আজারবাইজান সাথ দিয়েছে, তুরস্ক সাথ দিয়েছে, তুরস্ক সাথ দিয়েছে। এবার চীন যেটা সব থেকে ভয় পায় সেটা হচ্ছে ভারতবর্ষের উন্নতিকে ভয় পাচ্ছে, ভারতবর্ষের অর্থনৈতিক বিকাশকে ভয় পাচ্ছে। ওরা ভাবছে যে এদের এইভাবে চললে ভারতবর্ষ আমাদের ছাড়িয়ে যাবে। আজকে আপনারা জানেন ভারতবর্ষের 4র্থ অর্থনৈতিক দেশ হিসাবে সারা পৃথিবীতে পরিলক্ষিত হচ্ছে, এবং এই হিসাবে এরা যদি অর্থনৈতিকভাবে যেভাবে পিছিয়ে পড়ছে, আগে চীন আমাদের হুমকি দিত। চীন আমাদের 62 সালে অনেকটা জায়গা চীন দখল করে নিয়েছে, কিন্তু আপনারা জানেন এই লাদাখে যেখানে গন্ডগোল হয়েছিল চীনের ওই জায়গাটায় কীভাবে ওরা করার চেষ্টা করলো, তারপরে ভারতীয় সেনাবাহিনীর কর্মীরা সৈনিকরা যেভাবে রুখে দাঁড়িয়েছে, চীন কোনো মতেই আর সাহস পাচ্ছে না। তাই জন্যে যে কোনো উপায়ে ভারতবর্ষকে ধ্বংস করা এবং ভারতবর্ষের অর্থনীতিকে ধ্বংস করা এদের একমাত্র লক্ষ্য। এই লক্ষ্য নিয়ে এরা অগ্রসর হচ্ছে। এরা সারা জীবনই পাকিস্তানকে সাহায্য করে যায় এবং উগ্রপন্থা সত্ত্বেও এবং উগ্রপন্থীদের সাহায্য করে যায়, এবং পৃথিবীর যে দরবার আছে সেই দরবারে ইউএনএ ওইখানে গিয়ে এই উগ্রপন্থীদের হয়ে এরা ওকালতি করে। নরেন্দ্র মোদী আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে পিওকে দিতেই হবে, পিওকে দিতে হবে, সাথে পাকিস্তানে যত জঙ্গি রেখেছে তাদেরকে আত্মসমর্পণ করতে হবে ভারতের কাছে, নয়তো কোনো রকমভাবে ছাড় দেওয়া হবে না পাকিস্তানকে। কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, এই যে বিষয়টা এসছে, উগ্রপন্থী যেগুলো আছে যারা মাসুদ আজহার, দাউদ ইব্রাহিম, আরও যে উগ্রপন্থীরা আছে তারা বিভিন্নভাবে আমাদের দেশকে বিভিন্ন সময় ক্ষতবিক্ষত করছে। এইটা ন্যায্য দাবি উনি করেছেন। এরা যদি ভারতবর্ষের কাছে হ্যান্ড ওভার করা হয় তাহলে আমাদের দেশের নিরাপত্তা অনেক বেশি দেখা যাবে, নিরাপদ মনে করব আমরা। এই জন্যে উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং সঠিক দাবি জানিয়েছেন। ভবিষ্যতে ওদের এই কাজটা করতেই হবে, না হলে ওদের চরম মূল্য দিতে হবে। ওদের দেশের এখনই যা অবস্থা, 4টে ভাগে ভাগ হওয়ার মতো পরিস্থিতি হয়ে রয়েছে। ভবিষ্যতে চীনের অবস্থা, পাকিস্তানের অবস্থা খুব খারাপ হবে।